কোথায় কোথায় আমি? ভয়ের রাজ্য haunted by mine. যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম মঈন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমার নাম মোহাম্মদ রাশেদ। বলছি ঢাকা উত্তরা থেকে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। রাত তখন প্রায় 11টা। আমি সেদিন উস্তাদের বাসায় ছিলাম। গল্প করতে করতে হঠাৎ উস্তাদের মোবাইলটা বেজে উঠল। কথা বলার পর উস্তাদ আমাকে বললেন, তোমার একটা ট্রিপ আছে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হবে। আমি কিছু জিজ্ঞেস করলাম না। উনি আমার বয়সে খুব বড় ছিলেন না, কিন্তু ড্রাইভিং এর দিক থেকে আমার সিনিয়র, তাই উস্তাদের মতোই সম্মান করতাম। তিনি বললেন, টাঙ্গাইল মধুপুর হয়ে ময়মনসিংহের দিকে যেতে হবে। আমি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম একজন মৃত ব্যক্তির পোস্টমর্টমের পর তার গ্রামের বাড়ি নিয়ে যেতে হবে। মরদেহের সঙ্গে ছিল 3 জন। মৃত ব্যক্তির স্ত্রী, তার বোন এবং বোনের স্বামী। পোস্টমর্টম শেষে মরদেহ যখন আমাকে দেওয়া হলো, তখন সেটাকে হালকা কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। আমি মৃত ব্যক্তির বোনের স্বামী মিলে মরদেহটা অ্যাম্বুলেন্সের পেছনে বক্সে তুলে রাখলাম। তখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমি জানতাম না এই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর একটি রাত হতে যাচ্ছে। লাশটা গাড়িতে তুলে লাশের সাথে 2 জন মহিলা পাশের সিটে বসেছে, আর লাশের বোনের স্বামী আমার সাথে সামনে বসেছে। আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম। গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর আমি মৃত ব্যক্তির বোনের স্বামীকে জিজ্ঞেস করলাম, ভাই, ঘটনাটা আসলে কি হয়েছিল? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক কিভাবে হয়েছে আমরা বলতে পারছি না, তবে শুনেছি উনি নিজের জীবন নিজেই শেষ করেছেন, অর্থাৎ আত্মহত্যা করেছেন এই লোক। আমি আর কোনো প্রশ্ন করলাম না। গাড়ি চলতে লাগলো। গাজীপুর পার হয়ে মাওয়া, তারপর ত্রিশালের দিকে যাচ্ছি। রাত আরো গভীর হচ্ছে। রাস্তা প্রায় ফাঁকা। পাশে কোনো ঘর বাড়ি নেই। চারদিকেই শুনশান নীরবতা। মাঝে মধ্যে 2-1টা গাড়ি আমাদের ক্রস করে চলে যাচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর দেখতে পেলাম এক পাশে একটা তেলের পাম্প আর অন্য পাশে কলা গাছের ঝোপ। ঠিক সেই সময় হঠাৎ ঠক ঠক শব্দ। আমি চমকে উঠলাম। মনে হলো অ্যাম্বুলেন্সের পেছনে কিছু একটা পড়েছে। আমি কিছু পাত্তা না দিয়েই গাড়ি চালাতে লাগলাম, আর মনে মনে ভাবলাম, হয়তো রাস্তার পাশে গাছ থেকে হয়তো কোনো শুকনো ডাল পড়েছে অ্যাম্বুলেন্সের উপর। তেলের পাম্প পার হয়ে গেছি কিছুক্ষণ আগেই, কিন্তু হঠাৎ আবার ঠক ঠক শব্দ। শব্দটা আসছে মরদেহ রাখার বক্সের ভেতর থেকে, অর্থাৎ কফিনের ভেতর থেকে। প্রথমে ভাবলাম হয়তো মরদেহটা ঝাঁকুনিতে হয়তো অবস্থান থেকে সরে অন্য সাইডে গেছে, কিন্তু কয়েক সেকেন্ড পর শব্দটা আরো পরিষ্কার হলো। ধপ ধপ, ঠিক যেন একটা ফুটবল অনেক উঁচু থেকে ফেলে দেওয়া হচ্ছে। আমি ব্যাক ভিউ গ্লাসে তাকালাম। পেছনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমি সামনে বসা মৃত ব্যক্তির বোনের স্বামীকে বললাম, ভাই, একটা শব্দ আসছে, আপনি কি কিছু শুনতে পাচ্ছেন? ওনারা কি পেছনে কিছু করছেন? তিনি অবাক হয়ে বললেন, কই, আমি তো কোনো শব্দ পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, বলে তিনি পেছনে থাকা 2 জনকে কিছু একটা জিজ্ঞেস করলেন। পরে তিনি বললেন, আমি পেছনে বসা 2 জনকে জিজ্ঞেস করলাম, তারা বলল কিছু শুনে নাই। না ভাই, কোনো শব্দ তো আসছে না। ভাবলাম হয়তো আমার মনের ভুল হতে পারে, কিন্তু কিছুক্ষণ পর আবার আমি স্পষ্ট শুনছি ধপ ধপ করে শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন 2 জন ধস্তাধস্তি করলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। শব্দটা ক্রমেই বেড়ে চলেছে। এবার আমি শিওর আমি শুনতে পাচ্ছি সেই শব্দটা। আমি ভাবলাম হয়তো মৃত ব্যক্তির স্ত্রী কান্না করছেন, তাই তাকে জিজ্ঞেস করলাম, আপু, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? পেছন থেকে অনেক শব্দ আসছে। তিনি শান্ত গলায় বললেন, কই, না তো। না ভাই, আমরা কোনো শব্দই শুনতে পাচ্ছি না।
আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কারণ শব্দটা শুধু আমিই শুনছিলাম। আমি অ্যাম্বুলেন্সের গতি কমিয়ে দিলাম। রিয়ার ভিউ অর্থাৎ ব্যাক গ্লাসে বারবার তাকাচ্ছি, কখনো ডানে কখনো বামে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ আবার ধপ করে অনেক জোরে একটা শব্দ হলো। এত জোরে শব্দ হলো যে আমার হাত স্টিয়ারিং এ শক্ত হয়ে গেল। আমি গাড়ি থামিয়ে উস্তাদকে ফোন করলাম, বললাম, ভাই, অ্যাম্বুলেন্সের পেছন থেকে একটা অদ্ভুত শব্দ আসছে, খুব ভয়ঙ্কর একটা শব্দ। শব্দটা শুধু আমি শুনতে পাচ্ছি, অন্যরা শুনতে পাচ্ছে না। উস্তাদ বললেন, রাশেদ, পেছনে তাকানোর দরকার নেই, তুমি সামনের দিক তাকিয়ে গাড়ি চালাও। তারপর বললেন, এই রাস্তাটা বেশি একটা ভালো না, তুমি সামনে কোনো দোকান পেলে গাড়ি থামাবে, সিগারেট আর একটা কয়েল নিয়ে নিও, কয়েলটা কয়েল বক্সে জ্বালিয়ে নেবে। আমি তখনও বুঝতে পারিনি কয়েল কেন নিতে বলেছেন, তবুও বললাম, আচ্ছা উস্তাদ, বলে ফোনটা রাখলাম। কিছুক্ষণ পর একটা পাম্পের কাছে গাড়ি থামালাম। সময় তখন প্রায় 3:30। আমি গাড়ি থেকে নামলাম, পেছনের যাত্রীরাও নামলেন। আমি অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলতে গেলাম, কিন্তু দরজা খোলার পর আমার বুকের ভেতরটা যেন হঠাৎ জমে গেল, কারণ মরদেহটা আর আগের জায়গায় নেই। যেভাবে আমরা রেখেছিলাম সেভাবে পড়েনি, লাশটা কফিন থেকে নিচে পড়ে গেছে। আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি সবাইকে বললাম, লাশটা এভাবে নিচে পড়ে গেল কিভাবে? কেউ কোনো উত্তর দিতে পারল না। তারা বলল, কই, আমরা তো কিছুই টের পাইনি। আমি মরদেহটা তুলতে গিয়ে আরো ভয়ঙ্কর একটা বিষয় দেখতে পেলাম। মরদেহের শরীরে এমন কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল যা কয়েক ঘন্টা আগেও ছিল না। কিছু জায়গায় ক্ষত দেখা যাচ্ছে, কিন্তু আমার মনে আছে লাশটা যখন গাড়িতে তোলার আগে চেক করেছিলাম তখন এসব কিছুই ছিল না। মনে হচ্ছে যেন শরীরের অংশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, এগুলো কিভাবে হলো? মৃত ব্যক্তির বোনের স্বামীও কিছু বলতে পারলেন না। আমি তখনও বুঝতে পারছিলাম না অ্যাম্বুলেন্সের ভেতরে আসলে কি ঘটেছিল। আমরা আবার মরদেহটাকে অ্যাম্বুলেন্সের কফিনে তুললাম। আমি উস্তাদকে কিছু বললাম না, সে হয়তো কি না কি মনে করে, তাই কিছুক্ষণ পর আবার গাড়ি চালাতে শুরু করলাম। কিন্তু এবার শব্দটা আর আগের মতো ছিল না। এবার শব্দটা যেন অ্যাম্বুলেন্সের চারপাশ থেকেই আসছে। তারপর হঠাৎ আমার 2 কানের ভেতর একটা অদ্ভুত শব্দ শুরু হলো। মনে হচ্ছে যেন কেউ আর্তনাদ করে কান্না করছে আর বিড়বিড় করে কি যেন বলছে। মনে হচ্ছে যেন অপরিচিত একটা ভাষা, আর আজব একটা শব্দ হচ্ছে, ঠিক যেন খুব কাছ দিয়ে একটা ট্রেন চলে গেলে কানে যে শব্দ হয়, ঠিক তেমন একটা শব্দ হচ্ছে। তারপর আমি সেই শব্দটা সহ্য করতে না পেরে আমি কান চেপে ধরলাম, কিন্তু শব্দটা থামলো না। আর অন্যরা যেন কিছুই বুঝতে পারছে না। আমি মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করলাম। মুখে যত দোয়া সূরা মনে পড়ছিল পড়তে লাগলাম। এরপর আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটল। আমার মনে হলো অ্যাম্বুলেন্সটা রাস্তার উপর স্বাভাবিকভাবে চলছে না। কখনো মনে হচ্ছে গাড়িটা অনেক উপর দিয়ে চলছে, কখনো মনে হচ্ছে ডান বাম হয়ে যাচ্ছে, আবার হঠাৎ নিচে নেমে যাচ্ছে। স্টিয়ারিং আমার হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হচ্ছিল। আমি প্রাণপণে গাড়ি চালাচ্ছিলাম আর শুধু বলছি, আল্লাহ আল্লাহ। লাশের সাথে যারা ছিল তারা যেন কিছুই বুঝতে পারছে না, কিন্তু আমি অনুভব করছিলাম গাড়ির ভেতর আমরা একা নই, যেন আরো কেউ আছে লাশের সাথে। ঠিক তখনই দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে এলো। আজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা ব্যাপার ঘটল।
কানের সেই ভয়ঙ্কর শব্দ ধীরে ধীরে কমতে লাগলো। অ্যাম্বুলেন্সও আবার স্বাভাবিকভাবে চলতে শুরু করলো। আমি যেন নতুন করে নিঃশ্বাস নিতে পারছিলাম। মধুপুরে ঢোকার পর উস্তাদকে ফোন দিলাম। উস্তাদ, মধুপুরে চলে এসেছি, এখন কোন দিকে যাব? তিনি বললেন, ডান দিকে ঢুকো। আমি রাস্তা চিনতাম না, সাথে থাকা লোকজন পথ চিনিয়ে দিচ্ছিল, কিন্তু তখন তাদের অবস্থাও অদ্ভুত হয়ে গেছে। ফজরের আগে যারা স্বাভাবিক ছিল, আজানের পর তাদের একজন হঠাৎ দুর্বল হয়ে পড়েছে, কথাবার্তা কমে গেছে। আমি বিষয়টা নিয়ে আর কিছু ভাবলাম না। সেখানে পৌঁছানোর পর শেষে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেয় মৃত ব্যক্তির বাড়ির দিকে। সেখানে পৌঁছানোর পর অনেক মানুষ জড়ো হলো। স্বজনরা কান্না করছেন, বাড়িতে শোকের পরিবেশ। মসজিদের লোকজনও ছিলেন। আমি মরদেহ নামানোর আগে এলাকার মসজিদের খতিবের সঙ্গে কথা বলতে চাইলাম। কিছুক্ষণ পর তিনি এলেন। আমি তাকে এক পাশে নিয়ে পুরো ঘটনা বললাম। রাতের শব্দ, অ্যাম্বুলেন্সের ভেতরে অস্বাভাবিক ঘটনা, মরদেহের অবস্থান পরিবর্তন, সবকিছুই বললাম। মসজিদের খতিব অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর শুধু বললেন, আপনি এগুলো কারোর সঙ্গে আলোচনা করবেন না। আমি জিজ্ঞেস করলাম, কেন হুজুর? তিনি বললেন, এখন এসব বলার সময় না, আপনি বাড়ি যান, বাকিটা আমরা দেখছি। তারপর তিনি কয়েকজন মুরব্বীর সঙ্গে বসে কথা বললেন। আমি আর কিছু জানতে পারিনি। মরদেহ দাফনের প্রস্তুতি শুরু হলো, আর আমি শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমার মাথার ভেতর তখনও সেই শব্দটা বাজছিল। মরদেহ নামানোর প্রায় 15 মিনিট পর আমি আর ঠিকমতো কিছু মনে করতে পারি না। কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর কি হয়েছিল আমি জানি না। আমার জ্ঞান ফিরেছিল 4 দিন পর। জ্ঞান ফেরার পর উস্তাদ আমাকে বলল, তুমি অজ্ঞান হওয়ার পর মোবাইল থেকে একটা কল আসে। আমি কল ধরে জানতে পারি তুমি অজ্ঞান হয়ে গেছো। তারপর আমি গিয়ে তোমাকে নিয়ে আসি। 4 দিন ধরে প্রচন্ড জ্বরে পড়েছিলাম। শরীর এত দুর্বল ছিল যে বিছানা থেকে উঠতে পারছিলাম না। পরে উস্তাদ আমাকে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। সেখানে বসে হুজুর আমাকে অনেকক্ষণ দেখলেন। তারপর কিছু রুকায়া করলেন এবং আমাকে কয়েকটি তাবিজ দিলেন। আমি তখন একটা কথাই ভাবছিলাম, সেই রাতে অ্যাম্বুলেন্সের আসলে কি ছিল? শব্দটা আমি একাই কেন শুনেছিলাম? অন্যরা কিছুই শুনতে পেল না কেন? মরদেহটা আগের জায়গা থেকে কিভাবে সরে গেল? আর সবচেয়ে বড় কথা, 4 দিন ধরে আমি অচেতন থাকার সময় আমার সঙ্গে আসলে কি ঘটেছিল? আজও সেই রাতের কথা মনে পড়লে আমার শরীরটা শিউরে ওঠে। কারণ আমি জানি সেদিন রাতে আমি শুধু একটা মরদেহ নিয়ে রাস্তায় বের হইনি, হয়তো সেই মরদেহের সঙ্গে অন্য কিছুই আমাদের অ্যাম্বুলেন্সে উঠেছিল। তো এই ছিল ভাইয়া আমার ঘটনা। সবাই ভালো থাকবেন। ঘটনাটি ভালো লাগলে পরে শোনাবেন। এই ঘটনাটি প্রচার হলে আমি আরো কয়েকটি ঘটনা পাঠাবো। আমার কাছে আরো কয়েকটি ঘটনা আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মোহাম্মদ রাশেদ, এত সুন্দর একটি ঘটনা উপহার দেওয়ার জন্য। আমরা আপনার পরবর্তী ঘটনার আশায় রইলাম। আর লিসেনারদের বলবো, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন। কোথায় আমি? ভয়ের রাজ্য, হান্টার বাই